স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা বিএনপির। ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জামায়াতের। অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করার ঘোষণা। লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। সিসিটিভির আওতায় থাকবে সব কেন্দ্র। মেগা প্রকল্পের জেলা পাবনা। রূপপুরে উন্নয়ন হলেও পিছিয়ে অন্য এলাকা। দেশের একমাত্র মানসিক হাসপাতালের জরাজীর্ণ অবস্থা। ঐতিহ্যবাহী পর্যটন স্পট ঘিরে নতুন সম্ভাবনা। কিরে গাদা খাবুলা তো মাহালুকা। দর্শক খুব সহজেই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় চলে এসেছি, কোন জনপদে অবস্থান করছি। আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ পাবনাতে। 1828 সালে এই পাবনা জেলা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরে কতটা এগিয়েছে শিল্প, সাহিত্য, শিল্পায়ন, কৃষি, স্বাস্থ্য কিংবা বিভিন্ন যে সামাজিক নিরাপত্তা খাত রয়েছে সেই খাতে, সেই গল্প আজকে শুনবো। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। আজকে আমরা পাবনায় চলে এসেছি, আর পাবনায় রয়েছে 5টি সংসদীয় আসন। আর সংসদীয় আসনের মধ্যে এই মুহূর্তে আমরা পাবনা যে তেঘুরিয়া রয়েছে অর্থাৎ সংসদীয় 4 আসন, সেই সংসদীয় 4 আসনে অবস্থান করছি। একটি চায়ের আড্ডায় আজকে আমরা চলে এসেছি। আমরা এখানে জানার চেষ্টা করব এই যে বিভিন্ন পথ পরিক্রমা পাবনার বিভিন্ন সময়সীমা অতিবাহিত হয়েছে, সেই সময়ের মধ্যে পাবনা কতটুকু এগিয়েছে বিভিন্ন খাত নিয়ে। এখানে একটি চায়ের আড্ডায় আজকে আমরা চলে এসেছি, জানার চেষ্টা করব এখানকার যারা তরুণ সমাজ রয়েছেন, যারা জ্যেষ্ঠ সদস্য রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তাদের কাছে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব সামনে যে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি ভাবছেন আপনারা? নিশ্চয়ই ভোট দিতে যাবেন। জি, আমরা যে প্রার্থী শিক্ষার উন্নয়ন করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবে, এমন প্রার্থীকে আমরা হিসাবে ভোট দেব। অনেক ধন্যবাদ। যারা উন্নয়ন করবে তাদেরকে আসলে ভোট দেবেন বলে এখানকার যে জনপদের মানুষ তারা আসলে বারবার করে বলছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার তরুণ প্রজন্মের সাথে। একজনকে লক্ষ্য করছি এখানে বসে আছেন। আপনার নাম কি, আপনি কি করেন? আসসালামু আলাইকুম, আমার নাম আরজুর রহমান, আমি টাইজের কাজ করি। এবার নতুন ভোটার। ভোট দিতে যাবেন নিশ্চয়, নতুন ভোটার, আপনার প্রথম ভোট দিবেন এবার? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা তো ভোট দিতে যাবই। কেমন লাগছে যে প্রথম ভোট দিবেন? আপনার রায়ে নতুন সরকার গঠন হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সামনে কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? বাংলাদেশ সুন্দর, মানে আপনার হচ্ছে উন্নতি করবে, ঠিক আছে, এইভাবে সব দিক দিয়ে যাতে উন্নতি হয়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি, আমাদের সুন্দরভাবে ভোটটা দিতে পারি, ঠিক আছে, এটাই হচ্ছে কামনা। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সরকারের মতো করে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আরও কয়েকজনের সাথে। আপনার নাম কি, আপনি কি করছেন? জি, আমার নাম সৌরভ, আমি স্টুডেন্ট। আসলে আমরা পাবনা 4-এর যে আপনারা এসেছেন, সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পাবনা 4-এ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা স্থাপন করা হয়েছিল সেটা এখন টেবুনিয়া কৃষি ফার্ম নামে পরিচিত। আমরা চাই যে এখানে আমাদের যে স্বপ্নের কৃষি বিশ্ববিদ্যালয় সেটা আমাদের এখানে স্থাপন হোক। আমরা তরুণরা আমরা এটাই চিন্তা ভাবনা করছি যে সামনের দিনে আমাদের আটঘরিয়াতে তথা পাবনা 4-এ আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় পাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। শিক্ষার্থী তার যে চাহিদা, সেই চাহিদার কথা বলছিলেন, অর্থাৎ এই যে পাবনায় বিভিন্ন খাত সম্পর্কে বিভিন্ন ধরনের যে অভিযোগ আছে, আমরা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকে শুনি। আমরা জানার চেষ্টা করব পাবনা যেই শহর রয়েছে, পৌরসভা রয়েছে, সে কতটুকু এগিয়েছে, কতটুকু এগুলো পাবনা এই সময়ের মধ্যে কি বিষয়ে যে সংকটগুলো রয়েছে সেই সংকট সমাধানের উপায়টা কি। আপনার নাম কি এবং আপনি কি করেন? আমি আহসান হাবিব আকাশ, আমি ব্যবসা করি। এই যে সামনে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে পাবনার নগরায়ন নিয়ে আপনি কি বলবেন আমাদেরকে?
আসলে 1828 সালে পাবনা জেলা অন্তর্ভুক্ত হয়। এটা 15 জেলা, আদি 15 জেলার এক জেলা। সেই আন্দাজে এখনও কিন্তু পাবনা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়নি। এর পরের অনেকগুলো জায়গা সিটি কর্পোরেশন হয়ে গেছে, কিন্তু পাবনা হয়নি। পাবনার যে মূল সড়কগুলো আছে সেটা এখনও সংকীর্ণ, যেটা 4 লেন করা অতীব জরুরি। পাবনার নগরায়নের ক্ষেত্রে আমি এটাই বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকার, যে সরকারই আসুক, সেই সরকার পাবনার উন্নয়নের দিকে নজর দেবেন এবং পাবনার নগর কাঠামো উন্নয়নের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেবেন বলে আশা করি। এখন আপনারা বিভিন্ন যে জলাবদ্ধতা কিংবা যখন মৌসুম আসে, বিভিন্ন মৌসুম আসে, সেই মৌসুমে কি কি সংকট আপনারা এখানে মুখোমুখি হন? আসলে সমস্যার তো কোনো শেষ নেই। জলবদ্ধতা যে শব্দটা বললেন, আসলে আমাদের একটা পাবনা শহরের ভিতরে নদী গেছে, ইসামতি নদী। এটাকে যদি পূর্ণ সংস্কার অলরেডি চলছে এবং পরিপূর্ণভাবে যদি করা যায়, তাহলে জলবদ্ধতা সহ যে পরিবেশন ব্যবস্থা, এটা অত্যন্ত উন্নত হবে এবং পাবনা শহরটা একদম সিঙ্গাপুরের মতো করা সম্ভব বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পাবনা নিয়ে তাদের যে আলোচনা এবং তাদের যে অনুযোগ অভিযোগ রয়েছে, সেই বিষয়ে যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা নিশ্চয়ই শুনবেন। আমরা কথা বলতে চাই এখানকে আরও একজনের সাথে। এই চায়ের আড্ডায় আমরা চলে এসেছি। আপনারা দেখছেন সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। এই যে পাবনা শহর দিয়ে ইছামতি নদীর পাশ চলে গেছে, ইছামতি নদী, আমরা দেখি যে ইছামতি নদী প্রায় মৃতপ্রায় অবস্থা। কচুরিপানা থেকে শুরু করে বিভিন্ন আবর্জনায় ভর্তি হয়ে গেছে। এর যে স্রোত, সেই স্বাভাবিক স্রোত, সেটি আসলে ব্যাহত হয়েছে। কি কারণে হলো আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম। পাবনা এই ইছামতি নদীটা আসলে মৃতপ্রায় ছিল। এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী 24 ইঞ্জিনিয়ার 24 ব্রিগেডের আন্ডারে কাজ চলমান। এই টোটাল নদীটা খনন হয়ে গেলে এই কচুরিপানা বা পানির স্রোত বর্তমানে নাই। যখন পদ্মা থেকে আর এই পূর্ব পাশে যমুনায় মিলিত হওয়ার কথা, এটা মিলিত হয়ে গেলে এইটা থাকবে না, কচুরিপানাও থাকবে না, চলমান স্রোত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে খুব সুন্দর একটা কাজ চলতেছে, ঠিক আছে। সেনাবাহিনী সাধারণ জনগণকে নিয়ে কাজটা সঠিক সুন্দরভাবে করতেছে। আমরা চাই কাজটা দ্রুত উঠুক, এই নদীটা থাকুক, নদীটা জীবিত থাকুক এবং জনগণের উপকৃত হোক। কৃষি যেহেতু পাবনা কৃষি প্রধান জেলা, আরও উন্নয়ন হোক, এটাই আমাদের দাবি। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই নদীকে ঘিরে প্রাণ প্রকৃতি আরও সজীব হবে। আরও একজন তরুণ প্রতিনিধির সাথে কথা বলতে চাই। এই যে সামনে তো নির্বাচন, এই নির্বাচনে আপনার আশা কি? কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। এই 2025 সালের যে নির্বাচনী প্রক্রিয়ায়, এটাতে আমি অংশগ্রহণ করব। আমি 2026 সালে নির্বাচন হবে। 2026 সালের নির্বাচনে আমি প্রথম ভোট দিব। আমি এটাতে খুবই আগ্রহী। আর আমি চাই বাংলাদেশের সরকার ব্যবস্থায় খুব ভালো একজন সরকার প্রধান হোক এবং আমাদের দেশটাকে আরও উন্নত করুক। এটাই আমার প্রত্যাশা, এটাই আমার আগ্রহ। জি, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম পাবনার যে নগরায়ন নিয়ে। নগরায়নে কি কি সমস্যা আছে, নদীকেন্দ্রিক যেই সমস্যাগুলো আছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। সামনে নির্বাচনে যারা তরুণ প্রজন্ম আছেন, যারা এখানকার বাসিন্দা আছেন, প্রবীণরা আছেন, সবাই মুখে আছেন ভোট দেওয়ার জন্য। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে নগরায়ন নিয়ে কথা বলা হচ্ছে, এই নগরায়নে কি কি সমস্যা আছে, আর কি কি সমস্যা যুক্ত করতে চান? সিটি কর্পোরেশন ঘোষিত হয়নি, এত প্রাচীন একটি শহর। ধন্যবাদ সময় টেলিভিশনকে। নগরের মধ্যে আমি পাবনার মধ্যে কিছু সমস্যা আছে, বিশেষ করে মানসিক হাসপাতাল দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত হলেও এই হাসপাতালটা জরাজীর্ণ অবস্থা পড়ে আছে। পাশাপাশি আমার পাবনা 4-8 উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 50 শয্যায় বিগত সরকার ঘোষণা দিলেও আজ পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি বা আজ পর্যন্ত 100 শয্যায় বিশিষ্ট উন্নতি হয়নি। আমি যে সরকারি আসুক, আগামী দিনে আমার আশা থাকবে যে পাবনায় বিশেষ করে মানসিক হাসপাতাল, পাবনা কৃষি কলেজ হওয়ার কথা জিয়াউর রহমান সাহেব ঘোষণা করে দিয়ে গেছিল, সেই কৃষি কলেজটা পাশাপাশি 100 শয্যা বিশিষ্ট সেই হাসপাতালটাকে যাতে উন্নত করা হয়, এটা আমি আগামী দিনে যে সরকার আসুক, যে এমপি হোক, আমি এটা আমার পাবনা 4 হিসাবে এটাই আশাবাদী। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই, আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম, আমি এই 4 নম্বর ওয়ার্ডের সভাপতি। আপনি এই যে সামনে যে নগরায়ন, পাবনার যে নগরায়ন এখনো হয়নি কাঙ্ক্ষিত, বিভিন্ন সমস্যা রয়েছে, শহর কেন্দ্রিক সমস্যা রয়েছে, ইছামতি নদী কেন্দ্রিক সমস্যা রয়েছে, বিভিন্ন অভিযোগও উঠে আসছে। আপনার কি মনে হয় আর কি কি সংকট আছে? সামনে জনপ্রতিনিধি যিনি আসবেন তার কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত? এখন বিষয় হলো, যেমন যমুনা সেতু আমাদের একটি দরকার। তার কারণ পাবনা যাতে ঢাকা যাতে 3-4 ঘন্টা 5-6 ঘন্টা টাইম লাগে, তাহলে যদি আরসি দিয়ে একটা সেতু হয় তাহলে 1.5-2 ঘন্টায় যাওয়া যাবে। আর আরেকটা বিষয় হলো এই নদীর বিষয়টা।
ওই স্কোয়ারে পানি ছাড়িয়ে দিয়ে এখানে মাছ টাছ সব মারা যায়, এগুলো মেরামত করতে হবে, বুঝছেন। আর একটা বিষয় হলো এই যে রাস্তাঘাট, এগুলি আমাদের দরকার। আর এই শীতের বস্তুরও প্রয়োজন, গরিব নাচার আছে তাদেরকে যাতে দেওয়া যায়, এই সিস্টেমগুলো আমাদের দাবি। জি, অনেক ধন্যবাদ। একটু কথা বলবো আরো কয়েকজনের সাথে। এই যে আর কি কি সমস্যা আছে, আর কি কি সমস্যার কথা আপনি বলবেন সামনে নির্বাচন, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমরা আটঘরা ঈশ্বরদীর একটি আসন পাবনা 4, এই আসনে অনেক অবহেলিত এলাকা আছে। আমরা সেগুলোকে যাতে আগামী যে রাষ্ট্র প্রধান হবে উনি যেন এই রাষ্ট্রকে সুন্দরভাবে মেরামত করতে পারে, আটঘরা ঈশ্বরদীকে উন্নয়ন করতে পারে। যেরকম একটি ইভিজেট হয়েছে আমাদের ঈশ্বরদীতে, ওরকম আরেকটি মেল কারখানা করলে আমাদের এলাকার শ্রমিকরা কাজ করে খেতে পারে, এটা আমি দেখতে চাই। কর্মসংস্থান বাড়বে বলে আপনি মনে করছেন। অনেক ধন্যবাদ। পাবনার বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসলো ইতিমধ্যে, এই যে সমস্যাগুলো রয়েছে মোটা দাগে। আমার সহকর্মী অর্থাৎ পাবনার জনপদ নিয়ে যিনি কাজ করেন, সহকর্মী সবুজ মোল্লা, আমাদের সময় সংবাদের রিপোর্টার, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সবুজ, আপনি এই জনপদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনে আপনি এই জেলার কি কি সমস্যা উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন? আসলে আমি যেটা উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি, এই আসন পাবনা জেলার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়াতে ওই জায়গাটিতে বেশ কিছু উন্নয়ন আমরা দেখেছি, তবে আরও বেশ কিছু অবহেলিত জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা তুলে এনেছি। যেমন পাবনা মানসিক হাসপাতাল, বিশেষায়িত মানে জেলার মধ্যে কিন্তু বিশেষায়িত একটাই মানসিক হাসপাতাল রয়েছে, আসলে স্বাস্থ্যসেবার বেহাল দশা, এটা তুলে এনেছি। এছাড়া তুলে এনেছি আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের যে রাজবাড়িগুলো আছে সেগুলো অযত্নে অবহেলায় পরিণত হয়েছে, এগুলো করা দরকার। এছাড়া আমরা আরও বেশ কিছু মানে কার্যক্রম তুলে ধরছি, যেমন কৃষি খাতে আমাদের অব্যবস্থাপনা রয়েছে, সড়ক পথগুলোতেও কিন্তু বেহাল দশা পরিণত হয়েছে। এই সকল বিষয়গুলো মূলত আমি তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। জি, সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী সবুজ মোল্লার তৈরি করা যে প্রতিবেদনটা রয়েছে পাবনা জনপদ নিয়ে, সেই প্রতিবেদনটি এখন আমরা দেখে নেব। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের একমাত্র মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি হতে পারে দেশের ভাগ্য উন্নয়নের প্রধান হাতিয়ার। প্রকল্পকে ঘিরে বিদেশি নাগরিকদের পদচারণায় মিনি রাশিয়া খ্যাত পাবনার রূপপুরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। একসময়ের ঝড় জঙ্গল এখন বড় বড় অট্টালিকা আর শপিং মল, তবে বাকি খাতগুলোতে মেলেনি আধুনিকতার ছোঁয়া। 22,62,000 ভোটারের পাবনা জেলার 65% মানুষের প্রধান পেশা কৃষি। লিচুর রাজধানী খ্যাত এ জেলায় সারা দেশের মোট পেঁয়াজ উৎপাদনের 1/3 পাবনা থেকেই উৎপাদিত হয়। এছাড়া আলুসহ বিভিন্ন ধরনের সবজি এ জেলাতে উৎপাদন করে দেশের অর্থনীতিকে সচল রেখেছে, যদিও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে হতাশ থাকেন চাষিরা। একটা গাড়িস্থ যদি 2500-3000 টাকা পেজ না বেচতে পারে তাহলে তো গাড়িস্থ বাঁচবে না। আমাদের ইন্ডিয়াতে কোনো মাল যাচ্ছে না, এই সব নদীপথে যাচ্ছে, 1 মাস 1.5 মাস সময় লাগতেছে, কিন্তু সেই সময় অনুযায়ী আমাদের টাকা পেমেন্ট হচ্ছে না। এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম মানসিক হাসপাতাল পাবনায় অবস্থিত হলেও তা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনুন্নত এ জেলার রাস্তাঘাট থেকে হাট বাজার কিংবা শিল্প ব্যবস্থা সবখানেই যেন অবহেলিত এ জেলা। পাবনা জেলা যারা হুঁশিয়ারি মহাজন রয়েছে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। রোডটা হয়ে যদি এখানে ফেরি চলাচল করে তো আমাদের জন্য এবং পাবনাবাসীর জন্য অনেক সুবিধা হবে। যে সমস্ত প্রকল্পগুলো ধীর গতিতে চলছে সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে, ইছামতি খননটা নিশ্চিত করতে হবে, কারণ শহরের সৌন্দর্যই ইছামতি নদী। অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রাজবাড়ি, ইতিহাস সমৃদ্ধ স্থাপনা আর সুচিত্রা সেনের জন্মভিটা পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। সময় সংবাদ, পাবনা। সহকর্মী সবুজ মোল্লার তৈরি করা যে প্রতিবেদনটি পাবনা জনপদ নিয়ে, সেটি আমরা এতক্ষণ দেখছিলাম। সেখানে নানা বিষয় নিয়ে উঠে এসেছে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদের মানুষ কি ভাবছেন, তাদের আশা আকাঙ্ক্ষার গল্প কিন্তু আমরা শুনেছি। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই, পাবনার শিল্পায়ন নিয়ে কথা বলতে চাই। কতটা এগিয়েছে পাবনা, বিশেষ করে এখানে তো গ্যাস সংযোগ ইতিমধ্যে এসেছে, গ্যাস সংযোগ আসার পরে আপনাদের এখানে শিল্পায়ন কি এগিয়েছে নাকি আগের যে জায়গায় ছিল সেটি আসলে অবস্থান করছে, কি অবস্থা বলবেন? আমরা যে শিল্পায়নের কথা বলি, ইতিপূর্বে যে শিল্পায়ন হয়েছে, আমরা পাশাপাশি দেখি যে সকল ছেলেপেলে আজকে মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছে, বেকারত্ব
দূর করার জন্য সেইভাবে গড়ে ওঠে নেই। আমরা চাই যে আগামী দিনে যাতে শিল্প কারখানা বেশি হয় এবং দুর্নীতিমুক্ত এবং আইন শৃঙ্খলা অবস্থা যেন ভালো হয়, এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। জি, অনেক ধন্যবাদ। পাবনায় বেশ কয়েকটি কোম্পানি বেসরকারিভাবে তারা বিভিন্ন যে কর্মসংস্থানের সৃষ্টি করেছিল, শিল্পায়ন হয়েছিল, কিন্তু সেই শিল্পায়নটা কি যথেষ্ট? আরও কি প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনি চার নিয়ে আমার আটঘরিয়া ঈশ্বরদী নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আটঘরিয়া আমরা চারি অবহেলিত এলাকা, পাবনা জেলার মধ্যে সবচেয়ে আটঘরিয়া অবহেলিত। তার মধ্যে আমাদের একদম ইউনিয়নটা চাইতে বেশি অবহেলিত। আমি আমার একদম ইউনিয়নের যারা শিল্পপতি আছে, যারা বড় বড় শিল্পপতি বাংলাদেশের বা বিদেশের যারা শিল্পপতি যে দেশের কলকারখানা করছে, শহরমুখী না হয়ে তারা যদি গ্রামমুখী হয়ে এই সকল কারখানা, এখানে জমির দাম কম, শ্রমিকের দাম কম, এবং এখানে যদি তারা বড় বড় শিল্প কলকারখানা করতো তাহলে তাদের অবশ্যই লাভবান হতো এবং এদেশের অনেক বেকারের কর্মসংস্থান হতো। এবং আমরা আশা করি যারা এই ধরনের শিল্পায়ন করার মতো ক্ষমতা বা যোগ্যতা তাদের আছে, তারা শহরমুখী না হয়ে যদি গ্রামমুখী হয় তাহলে ইনশাল্লাহ গ্রামের মানুষ যারা অতীতে আমাদের জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন হয় এবং এ দেশটা একদিন আমাদের সমস্ত মানুষ, দেশের যারা গ্রাম দেশের মানুষ শহরের সাথে যাতে তারা তাল মিলে চলতে পারে। এবং আমার আটঘরিয়াতে আমার একদন্ত ইউনিয়নে আমরা বাস করি। একদন্ত ইউনিয়নে জাতীয়ভাবে আমাদের এখানে একটা হাই স্কুল আছে এবং একটা জাতীয়ভাবে একটা মাদ্রাসা আছে। আমরা এটা ভবিষ্যতে যদি সরকারিকরণ করতে পারি এবং যদি একটা মাদ্রাসার সেন্টার এবং একজন এসএসসি সেন্টার যদি আমরা এখানে করতে পারি, আমাদের অনেক বেকার ছেলেপেলে বা আমাদের অনেক টাকা পয়সার সাশ্রয় হবে এবং কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এলাকার কিছু উন্নতি হবে। এবং আমরা যারা শিল্প কারখানা করতে ইচ্ছুক তারা আমাদের কাছে আসলে আমাদের এলাকায় জমি জমা অনেক কম দামে পাওয়া যায়, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আগামী দিনে যাতে আমাদের এই আটঘরিয়া অবহেলিত এলাকার জন্য আবার একদম ইউনিয়নটা যাতে স্বাবলম্বী হয়, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম এই এলাকার যিনি বাসিন্দা রয়েছেন, বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, এলাকার বাসিন্দা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। কর্মসংস্থান সৃষ্টির জন্য আর কি উচিত আপনাদের এই জেলায়, পুরো জেলাকে কেন্দ্র করে যদি বলতেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সময় টিভি আলাদের এবং যারা কলাকৌশলী আছে আপনার পিছনে, তাদের ছবি হয়তো দেখা যাবে না, তাদেরকেও ধন্যবাদ। যে সমস্যার কথা তো অনেকেই বলেছে, এখন সার্বিক সমস্যা বলতে ধরেন যে নদীর কথাটা, ইছামতি নদীর ধারেই কিন্তু আর বসে আছি চায়ের দোকানে, তাই না? ইছামতি নদীটার কথা যে সকলেই বলছে, এটা সত্য কথা যে পাবনার ভিতর দিকে এটা বের হয়ে এসছে এবং এসে এই দিক দিয়ে গিয়ে ওই যমুনাতে পড়ছে, তাই না? খনন কাজ চলছে, খনন কাজের দিকে হয়েও গেছে। খননের শুরুতে কিন্তু এই নদীতে প্রচুর মাছ পাওয়া গেল, তারপরে কোথার থেকে কি পানি এসে পানি এখন ব্যবহারযোগ্য নয়। কেন হলো এটা কেন হলো আমরা গোড়ার দিকে তাকাইনি। তবে অনেকেই বলে যে পাবনা শহরের বর্জ্য নাবে এবং নাবে সেটাকে নষ্ট করে এবং কিছু কুটির শিল্প আছে আমাদের এলাকায়, তাদের কিছু কেমিক্যাল তারা নাকি ওইখানে দেয়। তাহলে সঠিক নগরায়ন বা বর্জ্য ব্যবস্থাপনা যেটা বলা হয়ে থাকে সেটি আসলে হয়নি। যেমন লোকে বলে, আমাদের দেখা নাই যে এটা কি নাম স্কয়ার, যে কোম্পানিগুলো রয়েছে মোট কথা তাদের যে ব্যবস্থাপনা হওয়া উচিত ছিল সেটি আসলে হয়নি বলে মনে করছেন আপনি? জি না, তো এগুলো যদি না করে তো নদী কেটে কোনো লাভ হবে না। এগুলো আমাদের দাবি যে এটা যদি এত টাকা পয়সা দিয়ে সমস্যা করা হচ্ছে, তো এই বর্জ্যগুলোকে বন্ধ করার বিশেষ প্রয়োজন। অনেক ধন্যবাদ। এই যে আমরা নানা ধরনের উন্নয়ন গল্প শুনেছিলাম বিগত দিনে, গত দেড় দশকের মতো। জি জি জি, আমাদের কৃষি প্রধান দেশ পাবনা এবং পাবনার ধান, চাল, খাদ্যদ্রব্য এটা বাইরেও অন্যান্য শহরে যায়, অন্যান্য ডিস্ট্রিক্টে যায়, আমরা স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কৃষকরা সার ঠিক মতো পায় না, বুঝলেন? সরকার বদল হয়, উনি নতুন সিস্টেম করে, সেই সিস্টেমে যায় দেখা যায় লাইন ধরে সার নিতে হয়, এবং ঠিক মতো সার পাওয়া যায় না। এবং এর একটা সিন্ডিকেট আছে বলে মনে হয়, এবং সিন্ডিকেটটা শুধু ডিলার না, সরকারি মহলের লোকও এর সাথে জড়িত।
এই বলে আমাদের মনে হয়। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকগুলো অভিযোগ এসেছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানকার আরও কয়েকজনের সাথে। এই যে বলা হচ্ছে যে সঠিক ব্যবস্থাপনা অর্থাৎ নগরায়ন না হওয়ার কারণে বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানের নিশ্চিত বর্জ্য ইছামতি নদীকে নষ্ট করেছে। আপনার কি মনে হয় কেন হয়েছে এটা? যারা তদারকি সংস্থা আছে সরকারের, তারা কি আসলে দেখভাল করেনি? বাসিন্দা হিসেবে আপনার কি মত? এখানে নতুন করে ইছামতি নদী কাটার পরে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাটার পরে নতুন পানি ঢুকলো, কিন্তু আমরা বললাম যে পাশেই কিছু মিল আছে, সুতার মিল, শহরের থেকে কিছু বর্জ্য এসে সুতার মিলে পুরা কষ্টিক বিষাক্ত পদার্থ, এখানে কি যেন বিষ ঢালে জানি না। এখানে নতুন পানিতে নতুন মাছ আসছিল, পরবর্তী সময় মাছগুলো উল্টা হয়ে দেখি যে বাঁকা হয়ে গায়ে হয়ে মারা যাচ্ছে। এমন বিষাক্ত বর্জ্য এখানে, এই নতুন এত হাজার হাজার কোটি টাকা দিয়ে নদী কাটা হলো, কিন্তু এই সুতার মিলের রং করার সুতার এবং শহর থেকে বিভিন্ন ধরনের শিল্প কারখানার বর্জ্য এখানে পড়ার পরে একটা মাছও নেই, এবং মানুষ গোসলও করতে পারে না। এবং এই নদীর পানি এখান থেকে সেচ প্রকল্প করে গ্রামের যে আশেপাশে যত জমি আছে, ক্ষেত খামার আছে, সবগুলো নষ্ট করে দিচ্ছে। ওরা এই পানি নিয়ে যা জমিতে দিচ্ছে, আর তখন ওই জমির যে ফসলের গোড়া, গাছের গোড়া পচে এবং মাটি বিষাক্ত হয়ে গাছও মারা যাচ্ছে। ওটা আলটিমেটলিভাবে কৃষকরা বারবার এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটির ব্যবস্থা নেওয়া উচিত বলে এখানকার মানুষ মনে করছেন। আমরা একটু কথা বলবো। বলা যায় যে বেশ ঠান্ডায় জুবুথুবু অবস্থা সবারই আসলে। আপনার কি মনে হয় এই যে সঠিক পরিকল্পনার অভাব ছিল কিনা? এতদিন তো নানান ধরনের উন্নয়নের গল্প আমরা শুনেছি। জি জি, অনেক ধন্যবাদ। কথা বলবো আরও একজনের সাথে, একটু জানার চেষ্টা করব। চাচা, সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের ভাবনাটা কি? নির্বাচনে আমাদের ভাবনা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিবে। আমাদের সুন্দর সুষ্ঠুভাবে যাতে আমরা সেন্টারে গিয়ে ভোট দিতে পারি এবং সুষ্ঠু মতো নির্বাচন শেষ করে ফিরতে পারি। জি, এই যে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা, যে কয়টি জেলায় আমরা এতদিন ঘুরেছি, প্রত্যেকই সাধারণ মানুষের একটি চাওয়া যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে যাবেন, সবারই কিন্তু একটু চাওয়া। এখানে আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সামনে নির্বাচন, কি ভাবছেন আপনার এই জেলা নিয়ে আপনি? আমরা চিন্তা করতেছি যে যাতে ভোটটা আমরা সুষ্ঠুভাবে দিতে পারি এবং ভালো ক্যান্ডিডেট উঠতে পারে, তাহলে আমাদের দেশের কাজ হবে। জি, অনেক ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে নির্বাচনে আমরা আরও কথা বলবো। এলাকার মানুষের সাথে একটু কথা বলতে চাই যে এইখানে তো নানা ধরনের সমস্যার কথা উঠে আসলো। আপনার কি মনে হয় এই যে শিল্পায়ন হয়নি, বিদেশি বিনিয়োগ কি আসে না ঠিক মতো? এতদিন আসলে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের আসলে তারা কি করলেন? আসলে বিনিয়োগের পূর্ব শর্ত কিন্তু সুবিধা। পাবনাতে গ্যাস আছে, বাট যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু অপ্রতুল। ধরেন পাবনা থেকে যদি ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ থাকতো, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা আরও সুদৃঢ় হতো। ঈশ্বরদীতে একটা বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটা খুব অনায়াসে ব্যবহারযোগ্য করা যায়। এই ব্যাপারগুলোর জন্য কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিমানবন্দর অতি গুরুত্বপূর্ণ, যোগাযোগ অতি গুরুত্বপূর্ণ। এই যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার জন্যই মূলত এই বিনিয়োগগুলো থেমে আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। নানান অভিযোগ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমরা আবারও আমার সহকর্মী সবুজ মোল্লার কাছে একটু যেতে চাই, কথা বলবো তার সাথে। সবুজ, নানান ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনলাম ইতিমধ্যে, বিশেষ করে শিল্পায়ন হয়নি, মানুষের কর্মসংস্থানে যে কাঙ্ক্ষিত কর্মসংস্থান সেটি হয়নি, ইছামতি নদীর যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বারবার করে উঠে এসেছে, যে বেশ কয়েকটি কারখানার যে বিষাক্ত বর্জ্য, এটি আসলে কেন রোধ করা যাচ্ছে না? পরিবেশ অধিদপ্তর কি করছে? আসলে রোধ করা কেন যাচ্ছে না, এটার প্রশ্ন যেহেতু হয়েছে, উত্তর তো অবশ্যই আছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে যারা অভিযোগ করছেন এটা সত্য, তবে পরিবেশ অধিদপ্তর পাবনায় বর্তমান যিনি কর্মকর্তা আছেন তিনি বেশ কিছু ব্যবস্থা নিচ্ছেন। তবে বিগত দিনে পরিবেশ অধিদপ্তরের যে সকল কর্মকর্তারা ছিল তারা যেন দেখেও না দেখার ভান করেছে। আসলে বলতেই পারে যে প্রশাসনকে চোখের নাকের ডগায় কিন্তু বসেই তারা এরকম কার্যক্রম চললেও দেখার কেউ নাই। কেন এটা কেন হচ্ছে? তাহলে কি সবাই যারা সচেতন মহল আছে, পাবনাবাসী, গণমাধ্যম কর্মী আছে, তারা কি এই বিষয়গুলো দেখছে কিনা? আপনার কি মনে হয়? এই প্রতিবেদন সময় সংবাদ সহ বেশ কিছু গণমাধ্যমের প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, কিন্তু প্রশাসনের টনক নড়েনি।
এদিকে কিন্তু স্থানীয়রা সঙ্গে কথা বলে তারা কিন্তু আমাদেরকে বলছেন যে প্রশাসনকে নাকি টাকার বিনিময়ে ম্যানেজ করা হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একটি সিন্ডিকেটের কথা উঠে আসছে, কৃষিভিত্তিক সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙার জন্য কি প্রশাসনের তৎপরতা আপনি লক্ষ্য করেছেন? আসলে প্রশাসনের কোনো তৎপরতাই লক্ষ্য করছি না আমি। এখন বেশ কিছুদিন ধরে দেখতেছি যে কিছুদিন হলো প্রশাসন কাজ করছে, কিন্তু বিগত দিনে প্রশাসন তেমন কোনো কাজ করেনি বলে আমরা জানতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ সবুজ, আপনার কাছে আবারও আসার চেষ্টা করব। এই যে বলা হচ্ছে নানান ধরনের যে প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তার কথা কিন্তু উঠে আসছে। এখানে একজন কথা বলার জন্য বলেছিলেন, আপনার কাছে একটু আসতে চাই, আপনি কি বলবেন? সামনে নির্বাচন, নানান ধরনের পরিকল্পনার কথা উঠে আসছে যে এগুলো পাবনাকে নিয়ে ঘিরে এতদিন পর্যন্ত হয়নি, কেন হয়নি আপনার কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভিকে ধন্যবাদ। আমরা বিগত 17 বছর ভোট দিতে পারি নাই এবং ঈশ্বরদী আটগড়ি একজন যোগ্য ব্যক্তি, যিনি এমপি হলে মন্ত্রী হতে পারে, এরকম যোগ্য প্রার্থীকে ভোট দেব। দেশের উন্নয়ন হবে এবং আমাদের জাতির ভাগ্যের উন্নয়ন হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা পাবনার বাসী কথা শুনছিলাম সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তাদের যে অভিজ্ঞতার কথা, তাদের চাওয়া পাওয়ার গল্প শুনছিলাম। আমরা চলে যাব মাগুরাতে। মাগুরার সহকর্মী সোহাগ আলী মাগুরা ঘুরে একটি প্রতিবেদন তৈরি করেছে নবীন এবং প্রবীণ ভোটারদের নিয়ে। সেই প্রতিবেদনটি এখন আমরা দেখে নেব। চারটি উপজেলা, একটি পৌরসভা আর 36টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা জেলা। 8,36,865 জন ভোটারের এই জেলায় মোট সংসদীয় আসন 2টি। ইতিমধ্যে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো ঘোষণা করেছে তাদের প্রার্থী। জেলায় এখন নির্বাচনী আমেজ। এবারে নির্বাচনে কি ভাবছেন জেলার প্রবীণ ভোটাররা, তা জানতে আজ এসেছি মাগুরা সদর উপজেলার সীতারামপুর গ্রামে। বয়োবৃদ্ধ গোলাম কুদ্দুস খান। প্রবীণ এই ভোটারের ভাবনায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন নির্বাচন দেখার সুবাদে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও দেশের সার্বিক নিরাপত্তার উপর। তাদের অনেকের মতে আবেগের চেয়ে বাস্তবতা ও প্রার্থীর অতীত কর্মকাণ্ডই ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে যে সমস্ত প্রার্থীকে ভোট দিয়েছি তাদের কাজকর্ম দেখেছি। এই নির্বাচনের বেলায় কাজ করার মানসিকতা যে প্রার্থীর আছে সেই প্রার্থীকে আমরা ভোট দেব। অন্যদিকে নবীন ভোটারদের চোখে এবারে নির্বাচন একদিকে যেমন উত্তেজনার, তেমনি দায়িত্বেরও। কর্মসংস্থান, শিক্ষার মান, প্রযুক্তিগত উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি চান তারা। সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক যিনি হবেন, দক্ষ জনসম্পদ তৈরি করে, জনশক্তি তৈরি করে সেটা বাইরের দেশে কিভাবে আমরা রপ্তানি করে আমাদের দেশে আরও বেশি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, এই ব্যাপারগুলোকে আমরা চিন্তা ভাবনা করে প্রার্থী নির্বাচন করব তরুণ প্রজন্ম। তরুণ ভোটারদের মতে শুধু অতীতের সাফল্যের গল্প নয়, বরং ভবিষ্যতের সুস্পষ্ট রূপরেখায় তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন যারা সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবেন। বাস্তবসম্মত পরিকল্পনা ও জবাবদিহিমূলক রাজনীতি তরুণ ভোটারদের আস্থা অর্জনের প্রধান চাবিকাঠি বলে মনে করছেন তারা। প্রবীণ ও নবীন এই দুই প্রজন্মের ভাবনায় পার্থক্য থাকলেও একটি বিষয় তারা একমত, সেটি হলো একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। কারণ এবারের নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ। লোটাস রহমান, সোহাগ, সময় সংবাদ, মাগুরা। আমরা মাগুরার নবীন প্রবীণদের নিয়ে যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনটি দেখছিলাম। আবারও ফিরতে চাই পাবনায়, পাবনাবাসীর সাথে কথা বলছিলাম। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। পাবনার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি নিয়ে নানান ধরনের অভিযোগ পাবনাবাসী ইতিমধ্যে আমাদের সাথে করেছেন। আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে। আপনার নাম কি এবং আপনি কি করছেন? জি, আমার নাম ফজলুল হক, আমি একজন গণমাধ্যম কর্মী। হ্যাঁ, এই যে স্বাস্থ্য ব্যবস্থার আপনাদের জেলায় পর্যাপ্ত কিনা, কি পরিস্থিতি? সরকারি যে হাসপাতালগুলো আছে তারা কি সঠিক সেবা দিতে পারছে? আসলে পাবনায় একটি প্রাচীন জেলা। এই জেলাতে আমরা শুরু থেকেই যেটা দেখে আসছি যে আসলে স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু একেবারেই বেহাল দশা। এই যোগাযোগ ব্যবস্থা একেবারে খারাপ হওয়ার কারণে ধরেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে একজন রুগীকে খুব দ্রুত সময়ের মধ্যে যদি কেউ হাসপাতালে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কিছু সময় সড়কেই আমরা দেখি যে একটি দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। তবে হাসপাতালে আমরা সবসময় বিভিন্ন সময় গিয়ে যেমনটি দেখি যে রুগী আপনার মেঝোতেই বেশিরভাগ রুগী থাকে। আসলে যেখানে আমার ধরেন কত শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে এখানে? 500 শয্যা হাসপাতাল রয়েছে। আসলে 500 শয্যা হাসপাতাল দিয়ে এটা আসলে চলা অসম্ভব বলে মনে হয়। তবে আমাদের যেটা পাবনার আসলে সাধারণ জনগণের দাবি রয়েছে যে এই হাসপাতালটিতে সেবার মানটা যেন ভালোভাবে করা হয়, সেটি কিন্তু আসলে প্রত্যেকের দাবি। অনেক ধন্যবাদ। আপনি একটু এগিয়ে আসবেন, আপনার সাথে কথা বলবো। সরকারি হাসপাতালের কি অবস্থা? বলছে যে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেয় চিকিৎসা না দিয়ে ভালো মতো করে। আপনার কি মনে হয়?
হ্যাঁ এটা ঠিক, ওখানে মাদক টাদক সব কিছু মনে করেন যে বিক্রি টিক্রিও করে, আবার অনেক আছে রোগী, রাস্তাঘাটেও সমস্যা, রাস্তাঘাট বাক্সিবাড়ার থেকে এখানে মনে করেন অনেক জায়গাটা ভাঙা, চলাফেরা যায় না, রাতে মনে করেন যাইতে সমস্যা, রোগী নিয়ে যাইতে মনে করেন সমস্যা। জি, অনেক ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এবং জানার চেষ্টা করব স্বাস্থ্য ব্যবস্থার এত কেন বেহাল দশা, পাবনায় আর কি কি উন্নতি প্রয়োজন বলে মনে করছেন? এই যে স্বাস্থ্য ব্যবস্থার এত বেহাল দশা কেন, বলা হচ্ছে গুরুতর অভিযোগ আসছে নানা ধরনের, যে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারছে না তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটা খাতে বাংলাদেশে যে দুর্নীতি হয়, এই দুর্নীতি যদি না হয়, যে দায়িত্বে আছে সেই দায়িত্বটা যদি সঠিকভাবে তারা পালন করে, ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা থাকবে না। আর শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যদি দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে এদেশের মানুষের, সমস্ত মানুষের আয়ের অর্ধেকটা বেঁচে যাবে। শুধু শিক্ষা খাতে আর এই শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয়, এই দুর্নীতিটা যদি না হয়, যার যার দায়িত্ব সে যদি সঠিকভাবে পালন করে, ইনশাল্লাহ এদেশের মানুষের অর্ধেক আয়, যারা যারা যেখানেই আছে, যে চেয়ারেই আছে, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে ইনশাল্লাহ অর্ধেক আয় বাঁচে যাবে। এবং আমরা যতটুকুন জানি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, তাই আজকে দেশের এই অবস্থা, দেশের উন্নতি হয় না। সমস্ত খাতে দুর্নীতি থাকলেও এই দুইটাই খাতে দুর্নীতি বেশি হয়, যার জন্য মানুষ, আর এই দুইটা খাতেই মানুষের সবচেয়ে বেশি খরচ হয়, যার জন্য মানুষের আয়ের অর্ধেকটা এই দুইটা খাতে চলে যায়। এটা যদি মুক্ত হয়, ইনশাল্লাহ বাংলাদেশ স্বাবলম্বী হবে। ধন্যবাদ। জি, পাবনা মানসিক হাসপাতাল জন্য সারা বাংলাদেশে বিখ্যাত এবং এই হাসপাতালে বেশ বলা যায় যে মানসিক যে রোগীরা আছেন তাদের কিন্তু সেবা দেওয়া হয় সারা বাংলাদেশের, সেটি জনপ্রিয়। কিন্তু মুদ্রার উল্টোপিঠ আছে, এই হাসপাতাল নিয়ে নানা ধরনের অভিযোগ আছে। কেন অভিযোগ আছে? বিশেষ করে খাবারের সমস্যা রয়েছে, চিকিৎসা সেবা অপ্রতুলতার যে অভিযোগ সেটি রয়েছে। সামনে নির্বাচন, এই দুয়ে মিলে আসলে কি বলবেন এই খাত নিয়ে? আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনাতে অবস্থিত। এটা যখন সৃষ্টি হয় তখন থেকে সক্রিয়তা ধরে রেখেছিল। সারা বাংলাদেশ থেকে রোগী এখনও আসে, অতীতেও আসতো। কালে কালে আসলে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী আসার ফলে স্বল্প সম্পদ এবং সুব্যবস্থাপনার সংকটে এটার সক্রিয়তা হারিয়ে ফেলেছে। এখানে আসলে জনবল সংকট, বাজেট সংকট, বিল্ডিংয়ের সংকট, এই সংকটগুলো একটার সাথে একটা এমনভাবে প্রযুক্ত করেছে যার ফলে এটার উন্নয়ন হয়নি। এবং তদুপরি রোগী যে নির্বাসন, আসলে একটা রোগীকে আপনি সুস্থ করার পর কিছু মানুষ আছেন রোগীগুলোকে নিতে চায় না। এই যে পুনর্বাসনের একটা সঠিক ব্যবস্থাপনাই, এটার জন্যও কিন্তু এই রোগীর পর্যাপ্ততা সবসময় রয়ে গেছে এবং সেবার মান বিঘ্নিত হচ্ছে। তদুপরি এখানে বিনোদন এবং আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, ধরেন একটা মানসিক রোগীর ডায়াবেটিক্স আছে, ডায়ালাইসিস করা দরকার, এরকম যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এগুলোর সংযুক্তি কখনোই হয় নাই। ভবিষ্যতে যে সরকার আসবে, স্বাস্থ্য ব্যবস্থায় যে বাজেটটা থাকে, যেহেতু বাংলাদেশের একমাত্র হাসপাতাল, সেহেতু এটা বিশেষভাবে একটা বাজেট প্রণয়ন করে এটার উন্নয়নের জন্য একটা বিশেষ একটা প্রকল্প নেওয়া যেতে পারে, যার ফলে শুধু পাবনা না, সারা বাংলাদেশের মানুষ এই সেবা থেকে সঠিকভাবে পরিচর্যা পাবে। অনেক ধন্যবাদ। সুনির্দিষ্ট কিছু সুপারিশ কিন্তু এই জেলার বাসিন্দাদের পক্ষ থেকে এসেছে। আমরা একটু কথা বলতে চাই বেশ কয়েকজনের সাথে। এই যে পাবনা হাসপাতাল, মানসিক হাসপাতাল নিয়ে কথা হচ্ছে, চিকিৎসা সেবা সরকারি হাসপাতালগুলোতে আপনারা গেলে কি পান, নাকি বেসরকারি ক্লিনিকগুলোতে ডায়াগনোসিস সেন্টারে পাঠিয়ে দেয় আপনাদেরকে? আমরা গেলে পরে হসপিটালে, সরকারি হসপিটালে গেলে আমরা হয়তো যারা গরিব মানুষ তারা আমরা এগুলো পাত্তা পাই না। আমরা দেখা যায় যে দালালের দৌরাত্মে দেখা যায় যে ক্লিনিকে নিয়ে চলে যায়, তারা দালাল সেট করা আছে, এটা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে। গরিব মানুষ আর কি চিকিৎসাগুলো পায় না ঠিক মতো। অভিযোগ আছে সে স্বাস্থ্য খাত নিয়ে, বিশেষ করে এই যে বলা হচ্ছে দালালদের দৌরাত্মের কথা বলা হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, আপনার কি মনে হয় এগুলো কি করা উচিত? এখন বিষয় হলো দালাল আছে কি না আমি সঠিক এটা মনে করি না। বিষয় হলো সব থেকে বড় ব্যাপার, এই বড় ডাক্তার নাই এখানে, যন্ত্রপাতি নাই এখানে, এই জন্য সুচিকিৎসাটা হয় না। যেমন তেমন রোগ হলে পরেই যে ডাক্তারই থাকি বলে যে রাজশাহী যাও, ঢাকায় যাও, এইটাই হলো বড় বিষয় আমি মনে করি। জি, স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম আমরা। পাবনার বিনোদন নিয়ে একটু কথা বলতে চাই। বিনোদনের কি ব্যবস্থা আছে পাবনায়, কিংবা কোনো ব্যবস্থা আদৌ আছে কিনা? পার্ক কিংবা মানুষ যে চিত্ত বিনোদিত হবে সেটির ব্যবস্থা কি আছে পাবনায়?
পাবনায় সর্বোচ্চ আমাদের একটা শান্ততম জেলা, বুঝছেন। আর বিষয় হচ্ছে কি, এখানে আপনার বিনোদনের বলতে গেলে কি বিশেষ কিছু পার্ক আছে এবং আমাদের পাবনা মুক্ত মঞ্চ আছে, এখানে অ্যাডওয়ার্ড কলেজ আছে, এখানে সব কিছু মিলিয়ে একটা সুন্দর সাজানো গোছানো আমাদের একটা জেলা। তো এই জেলাটা একদম অগোছালো পড়ে রয়েছে কিছু আপনার ব্যবস্থাপনা, যে এই ব্যবস্থাপনাগুলো আপনার যারা বর্তমান যারা হচ্ছে আসবে সামনে, আমরা তাদের কাছে একটা দাবি করছি কি, যে এরা যে আসবে এরা খুবই ভালোভাবে যে কাজটা করবে সেই ব্যবস্থাপনা আমরা চাই। তো আগামীতে আরও বিশেষ করে আপনার পাবনার যে সড়ক, যে মেন সড়ক পথটা, এটা একদম অবহেলিত। কারণ আপনার পাশের জেলা কুষ্টিয়াতে দেখুন আপনি এত সুন্দরতম রাস্তাঘাট ওদের, কিন্তু আমাদের পাবনা সড়কে আপনি একটা অটো যাইতে লাগে বলে জাম লাগে যায়, একটা অ্যাম্বুলেন্স সার্ভিস যাইতে লাগে জ্যাম লাগে যায়, আপনি ফায়ার সার্ভিস একটা মানে আগুন ধরলে পরে মানে দ্রুত মুভ করতে পারবে না। এই জন্য আসলে একদম অবহেলিত জেলা আমাদের পাবনা এটা। আর বিশেষ করে আপনি দাবি করছি পাবনা সড়ক যে পথটা আছে এটা 4 লেন হলে পরে আমাদের জন্য খুব ভালো হয়। কারণ আপনি একটা সদর হাসপাতালে যাবেন, আপনি মেন্টাল হসপিটালে যাবেন, কিন্তু মনে করেন এটা অবহেলিত, কারণ যাওয়ার কোনো যোগাযোগ কোনো ব্যবস্থাই নাই। জি, ধন্যবাদ। জি, নানান ধরনের অভিযোগ উঠে আসলো, বলা হচ্ছে যে সড়ক যোগাযোগের অবস্থা খুবই খারাপ। বলা হচ্ছে গ্রামীণ জনপদের কি অবস্থা, সড়কগুলো কি পাকা সড়ক হয়েছে? না, বরং তো আমাদের যারা আমরা কৃষক, এই কৃষকগুলা এই শুধু রোডের কারণে আমরা অনেক সময় কৃষি মালগুলা নিয়ে যেতে পারি না। রোডগুলা বেহাল দশা, যাও দু একটা পাকা রাস্তা আছে এগুলো ভেঙে গেছে, কোনো সংস্কার নাই। তারপর আমাদের যাইতে গেলে মাল নিয়ে যাইতে গেলে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঝাঁকিতে ঝাঁকিতে। আমরা চাই যে সরকার সামনে আসবে তাদের কাছে যে একটা আবেদন, যে আমাদের রোডগুলা কৃষি খাতের জন্য, কৃষকের জন্য, তার মেন জিনিসটা হচ্ছে রোড, পাকা রোড। যদি একটা পাকা রোড হয় একটা কৃষক বাঁচবে, একটা কৃষকের কাছে ঠিকভাবে সব কিছু পৌঁছাতে পারবে। একটা কৃষক যার হচ্ছে মুরব্বী মানুষ, সে এখন 10 কেজি সার নিয়ে যাইতে গেলে তার মাথায় করে নিয়ে যাইতে হয়। তার হচ্ছে গাড়ি যদি থাকতো তাহলে আরামে গাড়িতে করে সে নিয়ে যেতে পারতো। কারণ অনেকে তো কৃষক, যে ম্যাক্সিমামগুলো আমরা যেগুলো আছি আমাদের কৃষকগুলো এখন আমাদের বাপ চাচারাই, মুরব্বীরাই, ওনারাই বেশিরভাগ কৃষি কাজ করতেছে। কারণ আমাদের মনে করেন যে ম্যাক্সিমাম যারা আমাদের মুরব্বীরা, আমার ভাই ব্রাদাররা, ওরা তো সব লেখাপড়া করে, কারণ কৃষিকাজ করেই আমাদের জীবন নির্ভর হয়। এজন্য আমি চাই যে আমাদের রোডগুলা মেন কৃষি কাজের জন্য, এই রোডগুলা একটু পাকা অথবা চলাচল উপযোগী, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ দাবি। সামনে দাবি করতে চান, একটু কথা বলতে চাই, পেছন দিকে একটু যেতে চাই। আপনাদের কৃষি খাতে কি অবস্থা? প্রায় 65% মানুষ এই খাতের উপর নির্ভরশীল এই জেলায়। মানে সঠিকভাবে সার, কীটনাশক এগুলো কি আপনারা পান? আপনাদের কি মনে হয়? না, আমরা তো সঠিকভাবে এখন পাই না। দামের কি অবস্থা? হ্যাঁ, সারের দাম অনেক প্রচুর বেশি দাম। আপনি মনে করেন যে সারের দোকানে গেলে ঠিকমতো সার দেয় না, বলে যে সার আসে নাই, এই যে কয়টা আইসে দিয়েছে এইভাবে দিয়ে দিয়ে শেষ করে দেয়। আপনার অভিজ্ঞতা কি বলে মুরব্বী? অভিজ্ঞতা, ডিলারের মাধ্যমে সার আসে, ডিলারের ততটা বিতরণ করে না, 10 জনের দেয় আর 20 জনেরটা সে আত্মসাৎ করে। কি করা উচিত? ডিলারের মাধ্যমে বাদ দিয়ে কৃষকের হাতে দেওয়া লাগবে। ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান আছে বা মেম্বার আছে, ভোট করে সার আসবে, কৃষকের হাতে দেওয়া লাগবে কার্ডের মাধ্যমে। সরাসরি কৃষকের হাতে যেন এই কৃষি উপকরণ অর্থাৎ সার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য, সেটি আসলে চলে যায়, সেই দাবি তারা তুলছেন। কথা বলতে চাই আরেকটু বিষয় নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য খাত নিয়ে একটু আলোকপাত করতে চাই। স্বাস্থ্য খাত নিয়ে আমরা কথা বলছিলাম আপনার সাথে, কি অবস্থা, আরও কি যোগ করতে চান আপনি? অর্থাৎ বেহাল দশার কথা অনেকে বলছিলেন। এখানকার একটি অভিযোগ আসছে যে বেসরকারি ক্লিনিকে তারা অনেকে পাঠিয়ে দেন, এটা আসলে কেন হয়? তদারকি হচ্ছে না? আসলে পাবনা 250 শয্যার জেনারেল হাসপাতালটি এটি পুরাতন একটি হাসপাতাল। আসলে আমরা যেটা দেখি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে একজন রুগী হাসপাতালে আসার শুরুতেই প্রথমেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা যে সমস্ত দালাল সিন্ডিকেট রয়েছে, এরা তাদেরকে প্রথমেই ধরেন তাদেরকে নিয়ে নেয় যে আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি বা দেখাচ্ছি, এই বলে তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে তারা তাদের মতো করে নিয়ে হাসপাতালের চিকিৎসা না দিয়ে তারা নিয়ে যাচ্ছে যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টারে। আসলে আমরা দেখেছি যে হাসপাতালের একদম প্রায় 20 গজের মধ্যেই প্রচুর ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, নামে বেনামে আসলে পাবনায় ডায়াগনস্টিক সেন্টার এসে গেছে। আর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে এই হাসপাতালে চিকিৎসা না পাওয়ার যে কারণ আমি মনে করি সেটি হচ্ছে যে প্রত্যেকটা ডাক্তারই এই বেসরকারি যে
ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে এগুলোর সাথে তাদের আসলে সংযোগ রয়েছে। আমার মনে হয় এই ডাক্তারগুলো তাদের ব্যক্তিগতভাবেই অন্যান্য ডাক্তারদের সাথে মিলে তারাই নিজেরাই এই ডায়াগনস্টিক সেন্টারগুলো করেছে। তদারকি কি হচ্ছে না? স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য যে খাত রয়েছে, স্বাস্থ্য সংস্থা রয়েছে, তারা আসলে কি করছে? স্বাস্থ্য অধিদপ্তর কি করছে? আসলে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন সময় লোক দেখানোর মতোই তদারকি করে চলে যায়, আবার দেখা যাচ্ছে যে যেদিন তদারকিতে আসে একটু অভিযান হয়, পরবর্তীতে আবার যা তাই যেটা ছিল সেটাই হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ। স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম। আপনার কি মনে হয় এই যে ঢাকার সাথে রেল যোগাযোগের কি অবস্থা? আপনারা কি পাবনাবাসী সরাসরি ঢাকায় রেলে যেতে পারেন? ব্যবস্থা আছে? যাইতে পারি না আমরা। আপনাদের দাবি কি? রেলপথ হলে আমাদের ভালো হয়, খুব সহজে আমরা ঢাকাতে প্রবেশ করতে পারবো। অনেক ধন্যবাদ। আপনার আর কিছু যোগ করতে চান? সামনে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কথা বলতে চাই। সামনে যে বিভিন্ন খাত রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলছিলেন। যে রেল যোগাযোগের কি অবস্থা আপনাদের এখানে? যে আমাদের পাবনাতে রেল যোগাযোগ সরাসরি ঢাকায় আমরা যাইতে পারি না। আমরা চাটমোহর ঘুরে আমাদের ঢাকায় যাইতে অনেক সময় লাগে। আর যদি আমাদের এই যে নতুন যে রেল লাইনটা করা হয়েছে, যদি এটা আমাদের ঢাকা পর্যন্ত করা হয়, তাহলে আমরা জনগণ যারা আছি অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছাবো। ধন্যবাদ। বলা হচ্ছে যে রেল যোগাযোগের যে দাবি সেটি আসলে শহরের সাথে ঢাকার যে রাজধানী ঢাকার যে রেল যোগাযোগ সেটি আসলে একেবারেই অপ্রতুল। আমি কথা বলতে চাই আরও বেশ কয়েকজনের সাথে। এই যে বিভিন্ন যে বলা হচ্ছে যে বিনোদন যে স্পটগুলো রয়েছে, বিনোদন কেন্দ্র রয়েছে, এটির অভাব আছে আপনাদের পাবনাতে। কি অবস্থা, কি কি চান সামনে আপনারা? আসলে আমরা যদি বিনোদনের ক্ষেত্রে যদি বলতে যাই, পাবনা একটি প্রাচীন জেলা। আর এই জেলাতে যদি আপনি তাকান, মানে উন্নতির দিক দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু পিছিয়ে। আর সেই পিছানোর দিক দিয়ে কিন্তু অনেক নেতাকর্মী এসেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কখনোই কিন্তু কোনো নেতা সেটা বাস্তবায়ন করেনি। এখনও তো সামনে নির্বাচন নিয়ে প্রতিনিধিরা যারা ভোটে দাঁড়াবেন, সামনে নির্বাচন করবেন, তারা কিন্তু আসছেন, গলায় জড়িয়ে ধরছেন। পরের 5 বছর যারা নির্বাচিত হন তাদের কি পাওয়া যায়? এখন তো গলায় জড়িয়ে ধরছেন, পরে কি আসলে দেখা পাওয়া যায় কিনা? আসলে মোটামুটি এই কথাটা কিন্তু হাস্যকরের মতোই, যে প্রথমে এসে গলা জড়িয়ে ধরে বলছে ভাই সোনা, কিন্তু আসলে নির্বাচনের পরে যে তাদের দেখা মিলবে সেটা কিন্তু কেউ জানে না। এদিকে আমি যদি আমাদের পাবনার কথা বলি, যে পাবনা কিন্তু এই যে জায়গায় কিন্তু আমরা রয়েছি সেটা কিন্তু তাঁত শিল্পের কিন্তু একটি বড় একটি জায়গা। এই তাঁত শিল্প কিন্তু আজকে কিন্তু আমাদের কিন্তু প্রায় ব্লিন, যে এলাকাতে প্রায় একসময় মানে যেটা বলে মাটির তাঁত, সেটা কিন্তু চলতো 4000-5000, এখন কিন্তু 100 তাঁতও কিন্তু আসলে নাই। যে হোশিয়ারি শিল্পের কি অবস্থা আপনাদের? হোশিয়ারি শিল্পে সেটা আমদানি রপ্তানি বা রঙের সুতার দামের জন্য আজকে কিন্তু আমাদের এই যে বাংলাদেশটা, মানে আমরা যদি একটা গ্রাম বা যদি একটা জনগোষ্ঠী পিছিয়ে যাই, আমাদের বাংলাদেশটাও কিন্তু এভাবে পিছিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে সরকারের বা যারা প্রতিনিধি আসবে তাদের তদারকিটা আমরা জনগণ প্রত্যাশাই মনে করি, যে আশা রাখি যে তারা আমাদের এই জনগণের বিষয়গুলো ভেবে দেখবে। জি, ধন্যবাদ। কথা বলতে চাই, একজন একটু পেছনের দিকে যেতে চাই। আপনার এই জেলায় মাদকের কি অবস্থা? মাদক এই জেলায় পাবনাতে চাই মাদক মুক্ত পাবনা জেলা হোক। চাই যে আগামীতে যারা আসবে ইনশাল্লাহ তারা যেন মাদকের পর অনেক কঠোর হয়। বর্তমান যে সরকার আছে, সাবেক আগামীতে যে সরকার আসবে তাতে আশা করি পাবনা জেলাতে অবশ্য মাদক যেন কঠোরভাবে নির্মূল করে। জি, আপনার অভিজ্ঞতা কি, আপনার দাবিটা কি সামনে, এ বিষয়ে কি বলবেন? মাদক নিয়ে কি বলবেন? মাদক তো আসলে বাংলাদেশে মানে এই পাবনা জেলার ভিতর দিয়ে সব জায়গায় মাদকের সংখ্যা বেশি হয়ে গেছে। এই মাদক যদি নির্মূল করে তাহলে আসলে অনেকটা আমরা সাধারণ মানুষ একটু রেহাই পাই। জি, আমরা একটু কথা বলবো আমাদের সহকর্মী সজল মোল্লার সাথে। আরও একবার যেতে চাই। সজল, নানান ধরনের অভিযোগ বিভিন্ন খাত নিয়ে কিন্তু উঠে আসছে। এই যে কি বলবেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে বেহাল দশার কথা উঠে আসছে। স্বাস্থ্য ব্যবস্থা, যারা স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে তারা কি আসলে তদারকি করছেন না? সংকটটা কোথায়, দায়টা কার? আসলে আমরা অভিযোগও পেয়েছি যে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতাল যেমন রয়েছে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বেশি বেড়ে গেছে। আসলে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার দেখভাল করার দায়িত্ব কাদের? আসলে যারা দেখভাল করার দায়িত্ব তারাই তো লাইসেন্স দিচ্ছে, আবার বেশিরভাগ লাইসেন্স নাই। তদারকির করার দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু সঠিকভাবে তদারকি করছে না। আবার নিয়ম আছে কিন্তু যে সরকারিভাবে যে ডাক্তার তিনি কিন্তু ডায়াগনস্টিক সেন্টার করতে পারবে না, বেসরকারি ক্লিনিক করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি আপনার বেশিরভাগ বড় বড় ডাক্তাররা কিন্তু ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক দিয়ে বসে আছে। তাহলে দেখভাল করার দায়িত্বে যারা রয়েছেন তারা দেখভাল করছেন না, তাহলে লেয়াজ ওটা কোথায়? আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি।
জি, সবুজ মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন, আবারও আসার চেষ্টা করবো আপনার কাছে। আমরা একটু শিক্ষা খাত নিয়ে কথা বলতে চাই। এই জেলার শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে, জানার চেষ্টা করব সরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কি পর্যাপ্ত, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে ইতিপূর্বে আমি আপনাকে বলেছিলাম যেটা কৃষি বিশ্ববিদ্যালয় করার কথা। বর্তমানে পাবনা জেলাতে আপনারা জানেন যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাবনা ক্যাডেট কলেজ রয়েছে, এডওয়ার্ড কলেজ রয়েছে। তবে আসলে যে পরিমাণ শিক্ষার ব্যবস্থা রয়েছে এটা পর্যাপ্ত পরিমাণ না। তার কারণ আমরা জানি যে আমাদের এখানে ইতিমধ্যে একটা মেডিকেল কলেজ স্থাপনা হয়েছে। আমরা চাই যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেটা বাংলাদেশের মধ্যে একটি মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা চাই যে আমাদের আটঘরিয়া, ঈশ্বরদীতে তথা পাবনার 4 আসনের যে ভিত্তিপ্রস্তরটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপন করেছিলেন, আমরা চাই যে ঠিক সেই জায়গাটাতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হবে এবং সকল ব্যবস্থা যাতে সেখানে সুযোগ সুবিধা থাকে। আর ইতিপূর্বে আসলে যেটা শিক্ষা ব্যবস্থা যেটা অবনতির দিকে, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে নাম করা শিক্ষকরা, তারা বিভিন্ন কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টার খুলে একটা শিক্ষা বাণিজ্য যেটা করছে, এটা বন্ধ করবে। আমরা আশা করি আগামী দিনে যিনি হয়তো দেশের দায়িত্বভার গ্রহণ করবে, তিনি এই রকম শিক্ষা ব্যবস্থার দিকে নজর করবেন এবং এই সমস্ত অবৈধ কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টার সেগুলো বন্ধ রাখবেন এবং সুখী সুন্দর আগামী দিনে বাংলাদেশ হবে। অনেক ধন্যবাদ। তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি, তাদের মন্তব্য শুনছিলাম। একটু কথা বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই যে বলা হচ্ছে যে নানান ধরনের যে কোচিং সেন্টারগুলো ছেয়ে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়াশোনা করানো হয় কিনা, অভিভাবক হিসাবে আপনার কি মনে হয়? আমরা গ্রামগঞ্জের লোক, শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে তো অতটা ভালো না, কোচিং সেন্টারে লেখাপড়া ভালো হয়, বুঝছেন। শিক্ষকরা তো লেখাপড়া করায় না, বাধ্য হয়ে তারা কোচিং সেন্টারে যাচ্ছেন। আমাদের ছেলেমেয়েকে কোচিং সেন্টারে আমরা লেখাপড়া করাই। সামনে নির্বাচন নিয়ে এই বিষয়গুলো নিয়ে শিক্ষা খাত সহ পাবনার যে সংকট আছে, কি বলবেন আপনারা, আপনাদের দাবি দেওয়া কি? বিগত দিনে তো লেখাপড়া হয়ই নাই, বুঝছেন। আমরা আশা করি যে সরকার আসবে সুন্দর পরিবেশে লেখাপড়ার মান উন্নয়ন করবে, ছেলেপেলে ভালোভাবে লেখা করবে, এটাই আশা করি। অনেক ধন্যবাদ। মানুষের অনেক আশা ভরসা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, যাতে করে মানুষ এখানে উন্নয়নের ছোঁয়া পায়। যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাবনা, এই পাবনার কথা বলা হচ্ছে বারবার করে, শিল্পায়ন হয়নি, কাঙ্ক্ষিত কর্মসংস্থান ব্যবস্থা হয়নি, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে বেহাল দশার কথা কিন্তু এখানে উঠে আসছে। একটু কথা বলতে চাই, সামনে এই যে নির্বাচন হিসেবে ভোট দিতে যাবেন, আপনারা আর কি কি সংকট আছে আপনার পাবনা জেলা নিয়ে কিংবা আপনার এলাকা নিয়ে? আমার এলাকা নিয়ে অনেক কিছু বলার আছে। আমার এলাকায় আমরা তাঁত শিল্প সাথে জড়িত। বর্তমান আমাদের লুঙ্গি চলে না, কিন্তু সুতার দাম বেশি। আবার যারা সুতার দাম বেশি, লুঙ্গি চলে না, এগুলি আমরা আবার আটেলে গেলে পরে আমরা বেচতে পারি না, মহাজনের ইয়ের মধ্যে পড়ে থাকা লাগে। মানে মহাজনরা নিলে কিনে লেগেলে চলে, আমরা লেগেলে চলে না লুঙ্গি। এইগুলি মনে হয় যে বড় বড় মহাজনের হাতে ব্যবসাগুলি চলে গেছে। এটাই হচ্ছে আমার আন্তরিক অনুরোধ, এই যে মন্ত্রণালয়গুলি আসবে এগুলি যাতে তদারকি করে, যাতে গ্রাহক পর্যায়ে, মানে আমার মতন তাঁতির পর্যায়ে বড় বড় যে ঋণগুলি আছে, এই ঋণগুলি বড় বড় মহাজনরা পায়, কিন্তু আমরা পাই না এই ঋণগুলি। যাতে এই ঋণগুলি আমাদের মাঝে আসে, সেই ব্যবস্থা যেন সরকার করে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার মানুষের সাথে এবং বলা হচ্ছে যে এই যে নানান ধরনের কথা উঠে আসলো, অভিযোগ উঠে আসলো, সেই অভিযোগগুলো কিন্তু আমরা এখানে শুনলাম এখানকার বাসিন্দাদের কাছ থেকে। বিশেষ করে কাঙ্ক্ষিত যে শিল্পায়ন সেটি হয়নি, কর্মসংস্থান অভাব রয়েছে, মাদকের সমস্যা আছে এবং কঠিনভাবে তারা অভিযোগ করছেন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যোগাযোগ খাতেও কিন্তু অপ্রতুলতা, পাশাপাশি কৃষি খাতেও নানা ধরনের যে ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসলো। আপনারা দেখছেন নির্বাচনের পথ চলার সময় সংবাদের বিশেষ আয়োজন। এই নির্বাচনের পথ চলা আজকে ছিল পাবনার বাসীর, আমরা কথা শুনছিলাম, সংকট সম্ভাবনার গল্প শুনছিলাম। আগামীকাল এর পরের আবার কোনো জেলায় দেখা হবে নির্বাচনের পথ চলা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।